আসসালামু আলাইকুম। আমি নুরজাহান বেগম, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, ফুলিয়ারচর সরকারি কলেজ, ফুলিয়ারচর কিশোরগঞ্জ। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা, আজকের এই মনোবিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আমাদের যে প্রথম যে অধ্যায়টা শুরু করেছিলাম মনোবিজ্ঞান প্রথম পত্র থেকে, প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি, এই অধ্যায়টা ইনশাল্লাহ আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। তো আজকে আমরা আমাদের এই অধ্যায় থেকে দুইটা শিক্ষণফল নিয়েছি। প্রথম যে শিক্ষণফলটা রয়েছে সেটা হচ্ছে মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক কী সেটা তোমরা জানতে পারবে। তারপর মনোবিজ্ঞান পাঠের যে প্রয়োজনীয়তা সেটা তোমরা জানতে পারবে। তো গত ক্লাসে আমরা এখান থেকে কী পড়েছিলাম একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। তো গত ক্লাসে কিন্তু আমি এই অধ্যায় থেকে মনোবিজ্ঞান কি বিজ্ঞান না জৈব সামাজিক বিজ্ঞান এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছিলাম, বা বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করেছিলাম যে মনোবিজ্ঞান আসলে কিভাবে বিজ্ঞান, বা এই বিজ্ঞানটা আসলে কোন ধরনের বিজ্ঞান। তো আমরা এই বিষয়টা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন আমরা তাহলে আমাদের যে প্রথম শিক্ষণফলটা সেটা হচ্ছে মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের যে সম্পর্ক, এই বিষয়টা একটু আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টা রয়েছে, দেখো মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্কে প্রথম যে সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে মনোবিজ্ঞান এবং শারীরবিজ্ঞান, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাহলে প্রথমে আমরা জানবো মনোবিজ্ঞান এবং শারীরবিজ্ঞানের কি সম্পর্ক। দেখো, শারীরবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি, সেটা হচ্ছে যে কিভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, বা বিভিন্ন তন্ত্র রয়েছে শরীরের ভিতরে, এই তন্ত্রগুলা কিভাবে শরীরে বিভিন্ন আচরণ করে থাকে, বা একটা তন্ত্রের সাথে আরেকটা তন্ত্রের কি সম্পর্ক সেটা আলোচনা করে, এবং এই তন্ত্রগুলো কিভাবে একটা আরেকটা তন্ত্রের সাথে জড়িত থাকে এবং কিভাবে তারা পরস্পরের সহযোগিতা নিয়ে কাজ করে, শারীরবিজ্ঞান মূলত এই বিষয়গুলোই আলোচনা করে থাকে। আর মনোবিজ্ঞান কি আমরা জানি যে মনোবিজ্ঞান হচ্ছে মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। আর এই শারীরবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের তাহলে কিভাবে সম্পর্কটা হয়, দেখো যে মনোবিজ্ঞান কি করে, এই যে বিভিন্ন ধরনের আচরণ আমরা করছি, প্রাণীরা করছি, তো এই বিভিন্ন আচরণগুলো ঘটার পিছনে কোন কারণ জড়িত, বা এই আচরণগুলো কেন ঘটছে, এই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করে থাকে মনোবিজ্ঞান। এবং কোনো জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য শরীরের বিভিন্ন অঙ্গের কী কাজ, বা কোন কাজটা কোন অঙ্গের কোন প্রতিক্রিয়াটা কী কারণে হচ্ছে, এই বিষয়টাগুলোই কিন্তু মনোবিজ্ঞান মূলত আলোচনা করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনোবিজ্ঞান এবং শারীরবিজ্ঞানের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। তো আমরা কি দেখলাম যে শরীরের কোন অংশ কী কাজ করছে তা আলোচনা বিশ্লেষণ করে শারীরবিজ্ঞান, আর এই মনোবিজ্ঞান হচ্ছে এই আচরণগুলো কেন ঘটছে, এই ঘটার পিছনের যে কারণগুলো সেটা জানার চেষ্টা করে। তো এইভাবে শারীরবিজ্ঞান এবং মনোবিজ্ঞান একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। পরের যে বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে মনোবিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান। মনোবিজ্ঞান মানেই শুনলে বোঝা যায় যে এখানে চিকিৎসা বিজ্ঞানের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। তো এখানে প্রথম যে দেখো যে ব্যক্তির অস্বাভাবিক আচরণ এবং মানসিক বিকৃতির কারণ, লক্ষণ এবং এই তার প্রতিকারের লক্ষ্যেই কিন্তু চিকিৎসা মনোবিজ্ঞান গঠিত, আর চিকিৎসা বিজ্ঞান গঠিত হয়ে থাকে। আর মনোবিজ্ঞান কি করে যে এই মানসিক ইয়েগুলো কেন ঘটছে, বা এই মানসিক বিকৃতির পিছনে যে শারীরবৃত্তীয় বা জ্ঞানগত যে প্রক্রিয়াসমূহ সেগুলা মনোবিজ্ঞান কি করে, অনুধ্যান করে। তাহলে মনোবিজ্ঞানের জ্ঞান এবং নীতি সম্পর্কিত আলোচনার উপরে ভিত্তি করে চিকিৎসা মনোবিজ্ঞান কি করে, এই যে মানসিক বিকৃতিটা ঘটে থাকে একজন ব্যক্তির, সেই মানসিক বিকৃতির পিছনের কারণ, লক্ষণ এবং তার প্রতিকারে তার এই মনোবিজ্ঞানের এই জ্ঞানটাকে প্রয়োগ করার অনেকাংশে মনোবিজ্ঞানের জ্ঞান থেকে এই জ্ঞানটা নিয়ে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মনোবিজ্ঞান কি করে, তার জ্ঞান এবং নীতি সম্পর্কে আলোচনার উপর ভিত্তি করে চিকিৎসা বিজ্ঞানীয় মানসিক রোগের কি চিকিৎসা করে থাকে। আর কি ব্যক্তির মানসিক রোগ মূল্যায়ন এবং প্রতিকারে মনোবিজ্ঞানের জ্ঞান চিকিৎসা মনোবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগানো হয়ে থাকে। তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে মনোবিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তারপরে যে বিজ্ঞানের সাথে সম্পর্কটা আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে মনোবিজ্ঞান এবং নির্বিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক। তাহলে প্রথমে আমাদেরকে কি নির্বিজ্ঞান কি সেটা জানা দরকার, তাই না শিক্ষার্থীরা? তো নির্বিজ্ঞান হচ্ছে মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ, সামাজিক সাংস্কৃতিক জীবন এবং কৃষ্টির প্রভাব এবং বিভিন্ন গোষ্ঠীর বৈশিষ্ট্যের সম্পর্কে একটা বিজ্ঞানসম্মত অনুধান করে থাকে নির্বিজ্ঞান। এখন এই যে বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন আচরণ সম্পর্কে নির্বিজ্ঞান আলোচনা করে থাকে, বা বিভিন্ন সামাজিক বা সাংস্কৃতিক বিষয়ে আলোচনা করে থাকে, বা বিভিন্ন কৃষ্টির প্রভাব নিয়ে নির্বিজ্ঞান আলোচনা করে থাকে। তো এইগুলা কি সব কিছুই কিন্তু জনসমষ্টিকে বা মানুষকে কেন্দ্র করে হয়ে থাকে। তো মনোবিজ্ঞানের কাজ কি,
এই মানে যে কোনো ঘটনার পিছনে যে জনসমষ্টি থাকে, এই জনসমষ্টিকে বা ব্যক্তিকে কেন্দ্র করে মূলত মনোবিজ্ঞানের যে কোনো ধরনের ব্যাখ্যা বা বিশ্লেষণ প্রাধান্য পেয়ে থাকে। তাহলে নৃবিজ্ঞানের কাজ হচ্ছে মূলত বিভিন্ন সামাজিক রীতিনীতি এবং বিভিন্ন সামাজিক আচরণ নিয়ে আলোচনা করা। আর মনোবিজ্ঞানী ব্যক্তিগত এবং সামাজিক আচরণের বিশ্লেষণে প্রধানত কী করে থাকে, ব্যক্তিকে প্রাধান্য দিয়ে থাকে। তো এইভাবেই দেখা যাচ্ছে যে কৃষ্টি এবং সভ্যতাকে যেমন জানতে হলে জনগোষ্ঠীর ব্যক্তিদের মনোভাবও জানতে হবে, তেমনি এভাবে মানে জানা দরকার, এমনিভাবে মানে ব্যক্তিকে কেন্দ্র করে যে তার কৃষ্টি বা কালচার, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। তো এইভাবেই কৃষ্টি এবং সভ্যতাকে জানতে হলে কি করতে হবে, যে জনসমষ্টির বা ব্যক্তিদের মনোভাব জানতে হবে। এভাবেই আসলে নৃবিজ্ঞান এবং মনোবিজ্ঞান একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরে এখন আমরা জানবো মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক। আমরা কি জানি সমাজবিজ্ঞান কি করে? সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিভিন্ন বিষয়াবলী, যেমন জনমত, তারপরে হচ্ছে গুজব, তারপরে সামাজিক কিছু রীতিনীতি আছে, তারপরে যে সমাজীকরণ প্রক্রিয়ায় মানুষের যে সমাজীকরণ প্রক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। এবং সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা, যুদ্ধ বিগ্রহ, সামাজিক বিভিন্ন অপরাধ এবং পরিবারের বিকাশ বা তার কাঠামোগত পরিবর্তন, জাতিগত দ্বন্দ্ব, এই বিষয়গুলো সমাজবিজ্ঞানে আলোচিত হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে ব্যক্তির জন্য যে সমাজ, সেটি সমাজবিজ্ঞানের মূল আলোচনার বিষয়বস্তু। আর মনোবিজ্ঞান কী করে থাকে? মনোবিজ্ঞানের মূল বিষয় হচ্ছে যে সমাজের জন্য যে ব্যক্তি, তা নিয়ে আলোচনা করে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে সমাজবিজ্ঞান সমাজকে নিয়ে, আর মনোবিজ্ঞান সমাজের মানুষের আচরণকে নিয়ে আলোচনা করে। এভাবে শিক্ষার্থীরা যে সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞান একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তারপরে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বা সমাজ কল্যাণের মধ্যে কি সম্পর্ক, সেটা আমরা জানার চেষ্টা করব। তাহলে কি জানবো এখন আমরা? মনোবিজ্ঞান এবং সমাজকর্মের মধ্যে কি সম্পর্ক, সেটা জানার চেষ্টা করব। সমাজকর্মকে বর্তমান বিশ্বে একটি সাহায্যকারী পেশা হিসেবেই কিন্তু দেখা হয় বর্তমানে। এই সমাজকর্মীরা কি করে? সমাজের বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকেন। এবং সমাজকর্মীরা কি করে থাকে, যে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যকারিতা বৃদ্ধি, গতিশীলতা, বহুমুখী কর্মসূচি গ্রহণ বা সমাজসেবা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ, সম্পদের সদ্ব্যবহার, যৌথ কার্যক্রম গ্রহণ ইত্যাদি কাজ কিন্তু সমাজকর্ম বা সমাজ কল্যাণ করে থাকে। তো মনোবিজ্ঞানের সাথে সমাজকর্ম বা সমাজ কল্যাণ কীভাবে ওতপ্রোতভাবে জড়িত। পেশাদার একজন সমাজকর্মী ব্যক্তি বা জনসমষ্টিকে তার আত্মপ্রতিষ্ঠা লাভের যে জ্ঞান, এই জ্ঞানটা দেওয়ার চেষ্টা করে, এবং এই জ্ঞান দেওয়ার সময় মনোবিজ্ঞানের আচরণ সম্পর্কিত জ্ঞান তাদেরকে দিয়ে থাকে। তারপরে হচ্ছে দেখো, যে সমাজকর্মীগণ ব্যক্তি বা সমষ্টি উন্নয়নে তাদের আত্মবিশ্বাস সৃষ্টিতে মনোবিজ্ঞানের যে প্রেষণা, শিক্ষণ, চিন্তন, এই যে জ্ঞানগুলো, এইগুলা খুব গভীরভাবে প্রয়োগ করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই সমাজকর্ম বা মনোবিজ্ঞান একে অপরের সাথে সম্পর্ক যুক্ত। তারপরে আমরা এখন আলোচনা করবো 6 নম্বরে, যে মনোবিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষা বিজ্ঞানের কি কাজ আমরা জানি, যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক থাকে, শিক্ষার্থী থাকে, তারপর শিক্ষক শিক্ষার্থীর কিছু সম্পর্ক, এই প্রতিষ্ঠানের কিছু ভালো মন্দ বিষয়, তারপরে হচ্ছে যে এই শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের আচরণ কেমন হবে, একটা শিক্ষকের আচরণ কেমন হবে, শ্রেণীকক্ষে শিক্ষকের আচরণ কেমন হবে, বা কোন পদ্ধতিতে শিক্ষাদান করলে একজন শিক্ষার্থী সঠিকভাবে সে শিক্ষাটা গ্রহণ করতে পারবে, বা প্রত্যেকটা বয়স অনুযায়ী নির্ধারিত সিলেবাস, এই সব কিছু কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়ে থাকে। এবং একজন শিক্ষার্থীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার যে বিষয়গুলো থাকে, বা প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু মানসিকতা আলাদা, এই আলাদা মানসিকতা পোষণ করার যে শিক্ষার্থীরা, তাদেরকে ভালোভাবে অনুধাবন করার বা বোঝার বিষয়টা বিজ্ঞানসম্মতভাবে এই শিক্ষা মনোবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। তো এই মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞান এই বিষয়ের ভিতরে কিন্তু মানে একসাথে জড়িত, বা তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। দেখো, যে শিক্ষা এবং শিক্ষাদানের বিভিন্ন কলা কৌশল, ছাত্র শিক্ষক সম্পর্ক, ছাত্র শিক্ষক সম্পর্কের উন্নয়ন, এবং ছাত্র শিক্ষক একত্রিত হয়ে শিক্ষণ প্রক্রিয়াকে কীভাবে আরও সুন্দরভাবে ত্বরান্বিত করা যায়, এই শিক্ষা মনোবিজ্ঞান কী করে, অনেক ক্ষেত্রে তাদের এই বিষয়গুলোকে ফলপ্রসূ করার জন্য মনোবিজ্ঞানের জ্ঞান নিয়ে থাকে, বা মনোবিজ্ঞানের বিভিন্ন জ্ঞান তারা প্রয়োগ করে থাকে। মনোবৈজ্ঞানিকভাবেই তারা এই শিক্ষার্থীর উপরে তাদের কারিকুলাম বা সিলেবাস, এই বিষয়গুলো প্রয়োগ করার চেষ্টা করে থাকে। এখানে দেখো, মনোবিজ্ঞানের যে শিক্ষণ প্রক্রিয়া, স্মৃতিবিস্মৃতি, চিন্তন, প্রত্যক্ষণ, এই প্রবৃত্তি মানসবৃত্তিগুলো শিক্ষাবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। বা শিক্ষাবিজ্ঞান কী করে, তাহলে মনোবিজ্ঞানের কাছ থেকে এই যে বিষয়গুলো সম্পর্কে বিশেষ জ্ঞান তারা আহরণ করে, এবং তারা এই মনোবিজ্ঞানের জ্ঞানগুলো প্রয়োগ করার
চেষ্টা করে, শিক্ষা মনোবিজ্ঞানে প্রয়োগ করার চেষ্টা করে। এইভাবে শিক্ষণ প্রক্রিয়াকে আরও সুন্দর বা ফলপ্রসূ বা ত্বরান্বিত করার চেষ্টা করা হয়। এইভাবেই আসলে মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞান একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। শিক্ষার্থীরা এখন আমরা জানবো মনোবিজ্ঞান এবং অন্যান্য কিছু সমাজবিজ্ঞান রয়েছে, এই সমাজ বিজ্ঞানগুলোর সাথে মনোবিজ্ঞানের কী সম্পর্ক। অন্যান্য সমাজবিজ্ঞানগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি। এখানে দেখো, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি কী করে, মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। এবং রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন ধরনের সরকার বা সরকারি সংগঠনের কাঠামো, বৈশিষ্ট্য ও কার্যাবলী প্রভৃতি মানুষের রাজনৈতিক আচরণ নিয়ে আলোচনা করে। আর অর্থনীতি কী করে, মানুষের অর্থনৈতিক আচরণ, সমাজ জীবনে তার আয় ব্যয়ের হিসাব, ব্যবসায় আয় উন্নতির ব্যাপারটা রয়েছে, তারপরে ব্যবসায়ের কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, বা কোন পদ্ধতিতে ব্যবসা করলে একজন ব্যক্তি সফল হবে, এই কাঠামোগুলো কিন্তু অর্থনীতিতে খুব সুন্দরভাবে দেয়া আছে। এই মূলত এই বিষয়গুলো নিয়েই অর্থনীতি আলোচনা করে থাকে। এবং এইসব শাখাতেও সাধারণত কী করা হয়, দেখো যে মানব আচরণ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবং মনোবিজ্ঞান কী করে, মানুষের এই সব ধরনের আচরণের বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়। অর্থাৎ তাহলে কি দেখা যাচ্ছে, বা তার এই আচরণ বিশ্লেষণে কি সাধারণ নিয়ম প্রণয়ন করে থাকে। কাজে এই সব বিজ্ঞানের সাথেও কিন্তু মনোবিজ্ঞানের একটি সম্পর্ক রয়েছে। কারণ কি, মনোবিজ্ঞানের কাজই হচ্ছে মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়া অনুধ্যান করা। তো এই সমাজবিজ্ঞানগুলো যখন তাদের আচরণে মানব আচরণ নিয়ে আলোচনা করে থাকে, তখন অনেকাংশে তারা কী করে, মনোবিজ্ঞানের জ্ঞানের উপরে বা মনোবৈজ্ঞানিকভাবে মানুষের আচরণ সম্পর্কে কী ধরনের জ্ঞান বা তথ্য থাকে তাদের কাছে, এই জ্ঞানটা তারা প্রয়োগ করার চেষ্টা করে, বা ওই মনোবৈজ্ঞানিক জ্ঞানটাই এই বিভিন্ন বিজ্ঞানে মানুষের উপরে প্রয়োগ করার চেষ্টা করা হতো। এইভাবেই আসলে মনোবিজ্ঞান এবং অন্যান্য সমাজবিজ্ঞানের মধ্যে একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা একটা একটা করে এখানে অনেকগুলো বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের কী সম্পর্ক জানার চেষ্টা করলাম। প্রথমে ছিল মনোবিজ্ঞান এবং শারীরিক বিজ্ঞান, মনোবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞান ও নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞানের সাথে সমাজকর্ম বা সমাজ কল্যাণের একটা সম্পর্ক রয়েছে তা জানার চেষ্টা করলাম। তারপরে দেখো, মনোবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞানের মধ্যে কী সম্পর্ক জানার চেষ্টা করলাম, এবং মনোবিজ্ঞান এবং অন্যান্য সমাজবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক সেটা জানার চেষ্টা করলাম। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই যে সম্পর্কটা একটা বিজ্ঞানের সাথে আরেকটা বিজ্ঞানের, এগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো এখন আমাদের যে পরের শিক্ষণফলটা রয়েছে, মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এটা জানার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা এতদিন ক্লাসের মাধ্যমে নিশ্চয়ই বুঝাতে পেরেছি যে বিভিন্ন জায়গায় আসলে মনোবিজ্ঞানের প্রয়োগ রয়েছে। এখন আমি যেই সম্পর্কগুলো আলোচনা করলাম তোমাদের সামনে, মনোবিজ্ঞানের বিভিন্ন বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্কে, এই সম্পর্কগুলো আলোচনা করার মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে মনোবিজ্ঞানের প্রয়োগটা বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। তাই আসলে আমাদেরকে একজন ব্যক্তি হিসেবে আমাদেরকে মনোবিজ্ঞান পাঠ করা জরুরি। তো মনোবিজ্ঞানের জ্ঞান আসলে মানে সমাজের প্রতিটা ক্ষেত্রে রয়েছে, বা এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে সুন্দরভাবে উপযোজন করব বা খাপ খেয়ে নিব, এইসব ক্ষেত্রে কিন্তু সব জায়গায় মনোবিজ্ঞানের জ্ঞানটা প্রয়োগ করা জরুরি। তাই মনোবিজ্ঞান পাঠ করা খুবই প্রয়োজন। তো মনোবিজ্ঞান পাঠ করার জন্য মানে কেন প্রয়োজন, এই বিষয়গুলো বোঝাবো কয়েকটা পয়েন্টের মাধ্যমে। তো প্রথম যে পয়েন্টটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনেও মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যখন একজন ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলাফেরা করি, বা আমরা একজন ব্যক্তি হিসেবে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন রূপে আমাদেরকে উপস্থাপন করতে হয়, তখন এই বিভিন্ন জায়গায় যেন আমরা সঠিক উপস্থাপনটা করতে পারি বা বিজ্ঞানসম্মতভাবে যখন যদি আমরা আচরণ করতে চাই, তাহলে কিন্তু খুবই জরুরি মনোবিজ্ঞান পাঠ করা। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তিগতভাবে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা বিজ্ঞানসম্মত আচরণ করার জন্য কিন্তু আমাদেরকে এই মনোবিজ্ঞানটা পাঠ করা জরুরি। যেমন আমি একজন ব্যক্তি হিসেবে প্রথমে কি মনে করো, আমি বাসায় আছি গৃহিণী হিসেবে, তারপর চাকরি করা অবস্থায় আমি একজন অফিসে কর্মকর্তা হিসেবে আছি, তারপর আমি মা হিসেবে একটা দায়িত্ব পালন করছি। এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। এই দায়িত্বগুলো যেন সে সঠিক সুন্দরভাবে সার্থকভাবে পালন করতে পারে, বা বিজ্ঞানসম্মতভাবে এই দায়িত্বগুলো আমরা সঠিক উপযোজনের মাধ্যমে করতে পারি, তার জন্য মূলত মনোবিজ্ঞান পাঠ করা জরুরি। তারপরে সেটা হচ্ছে সমষ্টিগত জীবনে। সমষ্টিগত জীবন হচ্ছে মানে মূলত দলীয় ক্ষেত্রে। যেমন একজন ব্যক্তি কিন্তু আমরা শুধু আমাদের ব্যক্তিগত জীবনে থাকি না, ব্যক্তিগত জীবনের বাইরেও আমরা অনেক সময় সামাজিকভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে, বিভিন্ন দলের সাথে বা বিভিন্ন সংগঠনের সাথে আমাদেরকে যুক্ত করে থাকি। তখন এই সংগঠনের সাথে যখন আমরা যুক্ত হই, তখন এই সংগঠনে বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন
মানুষ আসে বা বিভিন্ন এক একজনের আচরণ এক এক রকম বা এক একজনের মনোভাব হচ্ছে এক এক রকম। তো এই সব কিছুতে যেন আমরা সুন্দর একটা খাপ খাওয়ানোর মতো একটা বৈজ্ঞানিক একটা পদ্ধতি অবলম্বন করতে পারি বা খুব সুন্দরভাবে যেন আমরা এই বিষয়গুলোর সাথে মানিয়ে নিতে পারি। তা এই জন্যই কিন্তু মূলত সমষ্টিগত ক্ষেত্রে মনোবিজ্ঞান পাঠ করা জরুরি। পাবো সমষ্টিগত জীবনে ভালো উপযোজনের জন্য মনোবিজ্ঞান পাঠ করা জরুরি। যেমন একজন রাজনৈতিক দলের সাথে যদি কেউ যুক্ত থাকে তাহলে এখানে রাজনৈতিক নেতা কি মানে তার কাছ থেকে কি আশা করছে বা তার কর্মীরা তার কাছ থেকে কি আশা করছে, এই সব কিছু মাথায় রেখে বা দলীয় বিষয়টা স্বার্থটাকে চিন্তা করে কিন্তু একজন ব্যক্তি কী করে দলীয়ভাবে তার জীবনটা সুন্দর করার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে দলীয়ভাবে যেন আসলে সে সঠিক সুন্দর উপযোজন করতে পারে, তা এই জন্যই কিন্তু মনোবিজ্ঞান পাঠ করা জরুরি। তারপরে দেখো চিকিৎসা ক্ষেত্রে 3 নম্বর যেটা সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে এখানে মূলত মানসিক চিকিৎসার কথা বলা হয়েছে। একজন ব্যক্তি কোন অবস্থায় আছে বা তার আসলে কি চিকিৎসার প্রয়োজন কিনা একজন চিকিৎসা মনোবিজ্ঞানী কিন্তু এই বিষয়গুলো ভালো বুঝতে পারবে বা বলতে পারবে একজন ব্যক্তি সম্পর্কে। তখন একজন ব্যক্তি মানসিক অবস্থায় কেন এই অবস্থায় তার পতিত হওয়ার কারণ বা সে মানসিকভাবে অসুস্থ কিনা, তার কিছু লক্ষণ থাকে, এই বিষয়গুলো দেখে কিন্তু একজন চিকিৎসা মনোবিজ্ঞানী কিন্তু বলতে পারবে যে তার আসলে কোন পর্যায়ে চিকিৎসার এখন প্রয়োজন। ঠিক আছে। আর একজন ব্যক্তি যদি শারীরিকভাবে তার চিকিৎসার প্রয়োজন হয়, তার কিন্তু মানসিকভাবেও কিন্তু সুস্থ থাকার প্রয়োজন রয়েছে। তো একজন ব্যক্তি যদি শারীরিক, মানসিক এবং সামাজিক এই সব ধরনের মানে সব জায়গা থেকে সে সুস্থ থাকে, তাহলেই কিন্তু আমরা তাদেরকে একটি সুখী মানে ভালো স্বাস্থ্যবান বা কী বলে এটাকে সুস্থ স্বাস্থ্যের অধিকারী বলতে পারি। ঠিক আছে। তাই এই সব দিক থেকে একজন ব্যক্তি যদি সুস্থ থাকতে চায় তাহলে কিন্তু এই চিকিৎসা ক্ষেত্রে ভালো মানে চিকিৎসার জন্য এই মনোবিজ্ঞান পাঠ করা জরুরি। তারপরে হচ্ছে শিক্ষাক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আলোচনা করেছি যে মনোবিজ্ঞানের সাথে শিক্ষা মনোবিজ্ঞানের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো শিক্ষাক্ষেত্রে এই শিক্ষক শিক্ষার্থীর উন্নয়ন বা তাদের সম্পর্কের মধ্যে কি একটা ভালো সম্পর্ক, একজন শিক্ষক কী পদ্ধতিতে শিক্ষাদান করলে তার শিক্ষার্থীরা সেটা খুব সহজেই গ্রহণ করতে পারবে, এই যে বিষয়গুলো। তারপরে হচ্ছে যে একজন শিক্ষার্থী আসলে তার শিক্ষকের কাছ থেকে কী আশা করছে, এই মনোভাবটা বুঝতে পারা শিক্ষকের, এই সব কিছু ভালোভাবে জানার জন্য কিন্তু একজন শিক্ষকের কি মনোবিজ্ঞান পাঠ করা জরুরি। সে যে কোনো বিষয়ে শিক্ষকই হোক না কেন সে ওনার কিন্তু এই মনোবিজ্ঞানিক জ্ঞানটা যদি থাকে বা মনোবিজ্ঞানিক জ্ঞানটা যদি তার থাকে তাহলে কিন্তু খুব সহজেই সে তার শিক্ষার্থীদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবে এবং তার শিক্ষার্থীদেরকে তার শিক্ষণীয় বিষয়টা খুব সহজে সে উপস্থাপন করতে পারবে। এই জন্যই কিন্তু এই শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান খুবই জরুরি। এবং একটা শিশু দেখবে প্রত্যেকটা শিশুর চাহিদা আলাদা। প্রাথমিক বিদ্যালয়ে যদি বিদ্যালয়ে দেখবা যে অনেক শিক্ষার্থীদেরকে মানে ছোট ছোট শিক্ষার্থীরা যখন শিক্ষা গ্রহণের জন্য আসে তখন এক একটা শিশুর চাহিদা কিন্তু এক এক রকম থাকে বা এক একটা শিশুর সাইকোলজি বা মানে বিষয়টা এক এক রকম। এখন এই শিশুদের মনোভাব বুঝতে পারা বা তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে শিক্ষা দেওয়া, এই পদ্ধতিটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে মনোবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। তাই এই শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞানটা খুবই জরুরি। ঠিক আছে। এখন আমরা জানবো শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান কেন জরুরি? তা আমরা এখানে বলছি শিল্প মানে কলকারখানা বা বিভিন্ন অফিস আদালতের কথা বলা হচ্ছে এখানে, যে শিল্পক্ষেত্রে মনোবিজ্ঞানটা কেন পাঠ করা জরুরি। এই শিল্পক্ষেত্রে দেখবা যে বিভিন্ন এখানে কিছু কর্মকর্তা কর্মচারী বা কিছু শ্রমিক এই সব কিছু মিলেই কিন্তু একটি কি শিল্প কলকারখানা গড়ে ওঠে। তো এখানে একজন কর্মকর্তার সাথে একটা কর্মচারীর সম্পর্ক কেমন হবে বা শ্রমিকদের কর্মসন্তুষ্টির ব্যাপারটা কি হবে, তারপরে হচ্ছে যে যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার যে ব্যাপারটা, তারপরে হচ্ছে এই শ্রমিকের কাজের মূল্যায়নের যে ব্যাপারটা, এই সব কিছুই আসলে কিন্তু এই শিল্প এবং সাংগঠনিক মনোবিজ্ঞান সম্পর্কে যদি একটা ভালো জ্ঞান থাকে বা তাহলেই কিন্তু সম্ভব এই সব কিছু সুন্দরভাবে পরিচালনা করা। তাই এই শিল্প এবং সাংগঠনিক মনোবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান খুবই জরুরি। ঠিক আছে শিক্ষার্থীরা।
তো দেখবে অনেক সময় বিভিন্ন কলকারখানায় অনেক সময় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যদি বিজ্ঞানসম্মতভাবে এই বিষয়টার সঠিক সমাধানে আমরা যেতে চাই, তাহলে কিন্তু এক্ষেত্রে অবশ্যই মনোবিজ্ঞানের জ্ঞান থাকা জরুরি। যে খুব সহজেই তখন আমরা বুঝতে পারবো যে আসলে শ্রমিকদের এখানে চাওয়া কি বা তাদের সন্তুষ্টির জায়গাটা কোথায় গেলে আমরা পূরণ করতে পারবো। এই মনোবিজ্ঞানের যদি একটা জ্ঞান থাকে, তাহলে সঠিকভাবে আমরা এই বিষয়গুলো জানতে পারবো এবং তাদের চাহিদা পূরণ করতে সক্ষম হব। ঠিক আছে? তা এই জন্য শিল্প এবং সাংগঠনিক ক্ষেত্রেও কিন্তু এই মনোবিজ্ঞানের জ্ঞান থাকা জরুরি। এই জন্য মূলত মনোবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। তারপর হচ্ছে শিশুদের ক্ষেত্রে। তারপরে এখন জানবো শিশুদের ক্ষেত্রে। আমরা কি জানি শিক্ষার্থীরা, যে আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তো এই ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু আমাদেরকে একটা সুন্দর সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশে কিন্তু বড় করে তুলতে হয়। এই সুন্দর এবং একটা পরিবেশ যদি আমরা তাদেরকে দিতে যাই, বা শিশুরা কি খুবই বৈচিত্র্যপূর্ণ আচরণ করে থাকে, তাদের এই বৈচিত্র্যপূর্ণ আচরণটা যদি বুঝতে চাই আমরা, তাহলে কিন্তু এক্ষেত্রে আমি বলবো অবশ্যই মনোবিজ্ঞানের জ্ঞান থাকা জরুরি। এক একটা শিশুর চাহিদা হচ্ছে এক এক রকম, বা এক এক শিশুর মনোভাব হচ্ছে এক এক রকম। এই শিশুদের চাহিদা এবং মনোভাব অনুযায়ী আমরা যদি তাদের সাথে আচরণ করতে যাই, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই মনোবিজ্ঞানের জ্ঞান থাকা জরুরি। তাহলে কিন্তু আমরা আমাদের শিশুদেরকে একটা সুন্দর আগামীর দিকে নিয়ে যেতে পারবো। তারপরে হচ্ছে উপদেশ এবং নির্দেশনার ক্ষেত্রে। এখন আমরা জানবো উপদেশ এবং নির্দেশনার ক্ষেত্রে। উপদেশ এবং নির্দেশনার ক্ষেত্রে কেন মনোবিজ্ঞানটা জরুরি? মনে করো একজন শিক্ষার্থী এইচএসসি পাশ করার পরে কোন বিষয়ে ভর্তি হবে বা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সে সিদ্ধান্ত নিতে পারছে না। এই ক্ষেত্রে তখন কি তাকে একজন মনোবিজ্ঞানীর শরণাপন্ন হতে হয়। এই মনোবিজ্ঞানীর শরণাপন্ন হতে হয়। এখন উনার যদি মনোবিজ্ঞানিক জ্ঞান না থাকতো, তাহলে কি, বা তুমি যখন ওনার কাছে উপস্থিত হবে, তাহলে ওই মনোবিজ্ঞানী তোমাকে কি করবে, বিজ্ঞানসম্মতভাবে তোমার দক্ষতা, তোমার যোগ্যতা অনুযায়ী, তোমার চিন্তার সাথে মিল রেখে তুমি কোন বিষয়ে পড়াশোনা করলে তোমার ভবিষ্যৎ ভালো হবে, এই সব কিছু বিষয় একটি সুন্দর একটি বাস্তবসম্মত একটি বিষয় তোমার সামনে উপস্থাপন করবে। তখন কি তোমার খুব সহজ হবে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। তো আমরা কি দেখতে পেলাম, যে এই উপদেশনা এবং নির্দেশনার ক্ষেত্রেও কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান থাকা খুবই জরুরি, তাই না? তারপরে হচ্ছে প্রকৌশলের ক্ষেত্রে। প্রকৌশলের ক্ষেত্রে আসলে মনোবিজ্ঞানের জ্ঞানটা কিভাবে দরকার, দেখো যে প্রকৌশল মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা। এখানে দেখবে বিভিন্ন যন্ত্র যখন তৈরি করা হয়, তখন কি এই যন্ত্রগুলো কাদের জন্য তৈরি করা হয়, মানুষদের জন্য তৈরি করা হয় এবং মানুষের উপযোগী করেই তৈরি করা হয়। এক্ষেত্রে মানুষ যেন খুব সহজেই একজন এই যন্ত্রটা খুব সহজে চালাতে পারে, এই মানুষের শারীরিক এবং মানসিক বিষয়টা চিন্তা করে বা তার দক্ষতার কথাটা চিন্তা করে এই যন্ত্রটা তৈরি করা হয়ে থাকে। এক্ষেত্রে মনোবিজ্ঞানিক জ্ঞান খুবই জরুরি। তারপরে যেটা জানবো সেটা হচ্ছে অপরাধ দমন। আমরা কি জানি যে একজন মানুষ কিন্তু অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। পারিবারিক অবস্থা বা সামাজিক পরিবেশ বা তার পারিপার্শ্বিক পরিস্থিতি অনেক সময় তাকে এই অপরাধ প্রবণ হতে অপরাধ প্রবণ হিসেবে গড়ে তোলে। ঠিক আছে? তো এই অপরাধ প্রবণতার পিছনে আসলে মূলত কি গুরুত্বপূর্ণ কি কারণ রয়েছে, বা তাকে কিভাবে এই অপরাধের জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়, এই সম্পর্কে যদি নিয়ে আসা যায়, এই সম্পর্কিত জ্ঞানগুলো কিন্তু মনোবিজ্ঞান যদি আমাদের জানা থাকে, তাহলে খুব সহজেই কিন্তু এই কাজগুলো করা যাবে। ঠিক আছে? তো এই অপরাধীর সাইকোলজিটা জেনেই কিন্তু তাদের সাথে আমাদের আচরণ করতে হবে। এক্ষেত্রে কি করতে হবে, তাহলে আমাদের মনোবিজ্ঞানটা পাঠ করা খুবই জরুরি। তারপরে এখন আমরা জানবো সামরিক ক্ষেত্রে। সামরিক ক্ষেত্রে বিভিন্ন যুদ্ধক্ষেত্রেও কিন্তু এই মনোবিজ্ঞানের জ্ঞানটাকে প্রয়োগ করা হয়ে থাকে। অনেক যুদ্ধক্ষেত্রে দেখা যায় যে প্রতিপক্ষের সাইকোলজিটাকে বুঝেই কিন্তু এরা একটা বিচার বিবেচনা করে বা বিশ্লেষণ করে থাকে, আসলে যে কোন পদ্ধতিতে আমরা আগালে খুব সহজে আমরা বিজয়ী হতে পারবো। এক্ষেত্রে তারা খুব ওই কীভাবে যুদ্ধ করলে, বা আমরা অনেক সময় দেখে থাকি যে স্নায়ু যুদ্ধ হয়ে থাকে, অস্ত্রের যুদ্ধ না, স্নায়ু যুদ্ধ হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু খুব মনোবিজ্ঞানের জ্ঞানটা গভীরভাবে এখানে প্রয়োগ করা হয়, বা মনোবিজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে কিন্তু এই যুদ্ধগুলো অনেক সময় পরিচালিত হয়ে থাকে। তাই সামরিক ক্ষেত্রে আসলে সঠিক বা সুন্দর সফল সমাধানের জন্য
অনেক সময় এই মনোবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন হয়, তাই আমাদেরকে মনোবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। তারপরে এখন আমরা জানবো প্রশাসনের ক্ষেত্রে। প্রশাসনের ক্ষেত্রে কিভাবে মনোবিজ্ঞানটা আসলে কাজে লাগে। একজন ব্যক্তি যখন একটা প্রশাসন চালাতে যাবেন তখন কিন্তু তাকে এই প্রতিষ্ঠানে নানা দিক বিষয় বিবেচনায় আনতে হয় এবং এই প্রতিষ্ঠানের কাজটাকে বা প্রতিষ্ঠানটাকে সঠিক বা সুন্দরভাবে চালানোর জন্য তাকে বিভিন্ন সেক্টর ভাগ করতে হয়। যেমন একটা সেক্টর হচ্ছে একটা, যেমন HR সেক্টর থাকে, তারপরে এক্সিকিউটিভ সেক্টর, তারপরে হচ্ছে এই ধরনের অনেক নানা সেক্টর তাকে দেখতে হয়। তো এই বিভিন্ন সেক্টরে সঠিক লোক নিয়োগ করা বা কার দ্বারা এই কাজগুলো খুব সহজে সুন্দরভাবে করা যাবে বা তাদের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করা, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু আসলে মনোবিজ্ঞানের জ্ঞানটা অত্যন্ত জরুরি। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে আমরা এখন জানবো ব্যবসায়ের ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান খুবই জরুরি, যে একজন ব্যক্তি কোন পদ্ধতিতে আসলে ব্যবসা করলে সে সুন্দর সঠিকভাবে তার ব্যবসাটা পরিচালনা করতে পারবে এবং সে খুব সফল হতে পারবে, এই বিষয়গুলো সে খুব দ্রুত তার সফলতার শিখরে আরোহণ করতে পারবে, এই বিষয়গুলো অনেক সময় মনোবিজ্ঞান পাঠ করা থাকলে খুব সহজেই অর্জন করা সম্ভব হয়ে পড়ে। এবং এই ব্যবসার কিছু অনেক বিষয় থাকে যেগুলো মনোবিজ্ঞানের সাথে জড়িত। ব্যবসায় কিছু স্ট্র্যাটেজি বা কৌশল থাকে, এই কৌশলগুলো যদি মনোবৈজ্ঞানিকভাবে গ্রহণ করা যায় তাহলে একজন ব্যক্তি খুব সহজে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তারপরে হচ্ছে রাজনীতির ক্ষেত্রে। এখন আমরা জানবো রাজনীতির ক্ষেত্রে মনোবিজ্ঞান আসলে কিভাবে কাজ করে। 13 নম্বর, সেটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে। রাজনীতির ক্ষেত্রে রাজনীতি করতে গেলেও কিন্তু মনোবিজ্ঞানিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। কেন, যে একজন ব্যক্তি যে রাজনীতিবিদ আছেন তার কিন্তু অনেক জনগণকে সাথে নিয়েই কিন্তু পথ চলতে হয়। এই বিভিন্ন লোকজনের এক একজনের চাহিদা, এক একজনের চিন্তাধারা কিন্তু এক এক রকম, এই সবার বিষয়টা মাথায় রেখে বিবেচনা করেই কিন্তু ওনাকে সামনের দিকে এগোতে হয়। এই জন্য এই রাজনীতি করার জন্য কিন্তু গভীর মনোবিজ্ঞানের একটা গভীর জ্ঞান ওনার থাকতে হয়। এই জন্য এই রাজনীতির ক্ষেত্রে মনোবিজ্ঞান পাঠ করা খুবই জরুরি। তারপরে দেখো বিশেষ প্রবণতা পরিমাপের ক্ষেত্রে। বিশেষ প্রবণতা পরিমাপের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা, তাই না শিক্ষার্থীরা? তো এক এক ব্যক্তির কিন্তু এক এক ধরনের বিশেষ গুণ থাকতে পারে। কেউ ছবি আঁকায় খুব ভালো, কেউ ভালো গান গাইতে পারে, কেউ হয়তো ভালো নাচতে পারে বা কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারে। তো এই শিক্ষার্থীরা যখন বিদ্যালয়ে থাকে তখন কি যে তাদের এই কোন দিকে আসলে কার প্রতিভা কেমন, এই বিষয়গুলো জানার জন্য কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান থাকা জরুরি। তাই এক একজনের এক এক দিকের মেধাটাকে বিকশিত করার জন্য কিন্তু মনোবিজ্ঞানিক জ্ঞান থাকা খুবই জরুরি। তাই এই বিশেষ প্রবণতা পরিমাপের ক্ষেত্রেও মনোবিজ্ঞান পাঠ করা খুবই জরুরি। তারপরে এখন হচ্ছে বিকাশ সম্পর্কিত জ্ঞানের ক্ষেত্রে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে বিকাশ সম্পর্কিত। বিকাশ সম্পর্কিত জ্ঞানের ক্ষেত্রে মনোবিজ্ঞানটাও খুবই জরুরি। কি আমি অনেক আগেই তোমাদের সাথে এই অধ্যায়ের প্রথম দিকে আলোচনার শুরুতে আমরা বলেছিলাম যে জন্ম থেকে মৃত্যু পর্যন্তই কিন্তু মানুষের বিকাশ চলতে থাকে। এক এক বয়সের বিকাশ কিন্তু এক এক রকম। মানুষের বিভিন্ন বয়স ধাপে মানুষ তাদের জীবনটাকে অতিক্রম করে থাকে। তো এই ব্যক্তির বিভিন্ন বয়সের বিভিন্ন বিকাশটা আসলে কেমন হওয়া উচিত, তার বয়স অনুযায়ী বিকাশ সঠিক হচ্ছে কিনা বা তার কি বলে এটাকে পরিপক্কতা বা পরিণমন, এই বিষয়গুলো সঠিকভাবে আসছে কিনা, এই বিকাশ সম্পর্কিত জ্ঞান জানার ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তাই এই বিকাশ সম্পর্কিত জ্ঞানের ক্ষেত্রে মনোবিজ্ঞান পাঠ করা জরুরি। শিক্ষার্থীরা, তাহলে আমরা একটা একটা করে সর্বমোট 15টা পয়েন্ট জানার চেষ্টা করলাম। তো শুধু এই 15টা পয়েন্ট কেন, আমি তোমাদের সাথে সবসময় বলে থাকি যে মনোবিজ্ঞান আসলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই কি ওতপ্রোতভাবে জড়িত। তো এই বিভিন্ন ক্ষেত্রেই সঠিক সুন্দর উপযোজন বা খাপ খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু মনোবিজ্ঞানটা পাঠ করা জরুরি। তো এই 15টা পয়েন্টের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আসলে মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি। তাহলে আমরা একটা একটা করে কি করলাম, আমাদের যে 2টা শিক্ষণফল ছিল এই 2টা শিক্ষণফল আলোচনা করে শেষ করলাম। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর বাসায় তোমরা পড়াশোনা করবে নিয়মিত, হ্যাঁ এই আশা করছি। তো
তো এখন তোমাদের সাথে তো আজকে এই অধ্যায়টা আমি শেষ করলাম। তো এই অধ্যায় শেষ করার পরে আমি তোমাদের সাথে দুই একটা প্রশ্ন নিয়ে যদি একটু এইভাবে আলোচনা করি, নৈবিত্তিক প্রশ্ন। আমি জানি যে তোমাদের সামনে যদি আমি থাকতাম, যে এই ধরনের প্রশ্ন যখন আমি তোমাদের সামনে ছড়িয়ে দিতাম, তাহলে তোমরা অনেকেই হয়তো সঠিক উত্তর দিতে, কিন্তু এই সুযোগটা যেহেতু নেই, তো নমুনা প্রশ্ন হিসেবে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে এরকম যে একটা নৈবিত্তিক প্রশ্ন, যে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকের প্রভাবমুক্ত থাকাকে কি বলে? তোমাদের সামনে অপশন হচ্ছে নিয়ন্ত্রণ, পুনরাবৃত্তি, সাধারণীকরণ এবং বস্তুনিষ্ঠতা। তাহলে এখানে দেখো, উত্তরপত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে শিক্ষকের প্রভাবমুক্ত থাকাকে কি বলে? আমি তোমাদের সাথে গত ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে বিজ্ঞান কি, মনোবিজ্ঞান কি, বিজ্ঞান কি না। এই ক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করেছিলাম যে কোন বৈশিষ্ট্যগুলোর ভিতর দিয়ে আসলে একটা বিষয় গেলে সেই বিষয়টাকে আমরা বিজ্ঞান বলতে পারি। এখান থেকে বৈজ্ঞানিক পদ্ধতির কিছু নীতিমালা রয়েছে 6টা, এই নীতিগুলা থেকে আসলে এই প্রশ্নটা করা হয়েছে। তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে উত্তরটা, যে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকের প্রভাবমুক্ত থাকাকে কি বলে? বস্তুনিষ্ঠতা। আমি বস্তুনিষ্ঠতা কি বলেছিলাম, যে যে পরীক্ষক যে কোনো বিষয় পরীক্ষা করার ক্ষেত্রে তার নিজের কোনো প্রভাব এখানে ফেলবে না, ঠিক আছে, বা তার মানসিকতার বা তার চিন্তার কোনো প্রভাব এখানে পড়বে না, সে খুবই নিরপেক্ষভাবে এই বিষয়টা চিন্তা করবে। তো এখানে দেখো, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকের প্রভাবমুক্ত থাকার যে বিষয়টা, এটা আসলে বস্তুনিষ্ঠতা যে পয়েন্টটা রয়েছে এটার সাথে আসলে যায়। তো এটার উত্তর হচ্ছে বস্তুনিষ্ঠতা। সহজ আরও যদি প্রশ্ন করতে চাই যে আচরণবাদী মনোবিজ্ঞানীকে, আমরা জানি জন বি ওয়াটসন, উনি হচ্ছে একজন আচরণবাদী মনোবিজ্ঞানী। তারপর আমরা পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক কাকে বলতে পারি? আমরা জানি কি, উইলহেম উন্ড হচ্ছে আমাদের পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক, কারণ ওনার হাত দিয়ে 1879 সালে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের প্রথম সফল গবেষণাগার স্থাপন করা হয়। তাই ওনাকে উইলহেম উন্ডকে পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক বলা হয়, ঠিক আছে। তো এই তো দুই একটা নৈবিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো এখন তোমাদের সামনে আমি একটা ছোট বড় প্রশ্ন নিয়ে একটু এইভাবে আলোচনা করছি, যে দেখো, খুবই সহজ একটা উদ্দীপক তোমাদের সামনে উপস্থাপন করছি, যে রানী একটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তিনি শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা পরিবেশের উপরে জোর দেন। তেমনিভাবে দিয়া কোম্পানিতে কর্মসন্তুষ্টি এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে। তাদের বন্ধু রবিনও মানসিক সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য নিয়মিত কাজ করে থাকেন। এখন এখানে প্রথমে বলা হচ্ছে একজনের কথা, যে উনি হচ্ছে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। উনি কি করে? শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপরে জোর দিয়ে থাকেন। আরেকজন হচ্ছে ওনার বান্ধবী দিয়া, উনি কি করে? কোম্পানিতে কর্মসন্তুষ্টিতে মানে এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ার কারণে উনি দেখেছেন কি প্রতিষ্ঠানের উৎপাদন বেড়েছে। এবং তাদের বন্ধু কি রবিন কি করছে? মানসিক সমস্যাগ্রস্তদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন বা নিয়মিত কাজ করছেন। এখানে দেখো যে আমরা কি জানি, একটা 10 নম্বরের প্রশ্নের জন্য প্রশ্নের ভাগ থাকবে কয়টা? 4টা। প্রথম প্রশ্নটা হবে কি? জ্ঞানের প্রশ্ন, মানে সরাসরি বই থেকে আসবে। 2 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে অনুধাবনের প্রশ্ন, মানে একটা বিষয় সম্পর্কে তুমি আসলে কি বুঝতে পেরেছো এই বিষয়টা থেকে জানতে চাওয়া হবে, এটাই হচ্ছে অনুধাবনের প্রশ্ন। তারপর 3 নম্বর যে প্রশ্নটা বা গোয়াতে যে প্রশ্নটা থাকবে সেটা কি? প্রয়োগ দক্ষতার প্রশ্ন, এবং এটা সবসময় কোত্থেকে আসবে? আমাদের যে উদ্দীপক দেওয়া থাকবে বা দৃশ্যকল্প থাকে ওইখান থেকে আসবে। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন, যে কোনো একটা উক্তি বা যে কোনো একটা বিষয় সম্পর্কে তোমাকে বিশ্লেষণ করতে বলা হবে, বা তার যথার্থতা কি বা তোমার নিজের অভিমত বা যুক্তি বিশ্লেষণ করতে বলা হবে। তো এইখানে আমি যদি তোমাদেরকে জ্ঞানের একটা প্রশ্ন বলি এরকম, যে বিজ্ঞান কি? আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বিজ্ঞান কি। তো বিজ্ঞান মানে হচ্ছে কি, আমরা কি জানি? বিশেষ জ্ঞান, যেটা কি সুনিয়ন্ত্রিত এবং সুপরিকল্পিত পরিবেশে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অর্জন করা হয়, সেটাই হচ্ছে বিজ্ঞান। তারপর 2 নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে এরকম একটা বলতে পারি, যে চিন্তন কেন মানসিক প্রক্রিয়ার অংশ, বা চিন্তনকে কেন মানসিক প্রক্রিয়া বলা হয় তা ব্যাখ্যা করো। তা আমরা জানি যে কি মানসিক প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চিন্তন, এবং এই চিন্তনটা যে আসলে কীভাবে মানসিক প্রক্রিয়ার অংশ, এটা আসলে যে বিভিন্ন উদাহরণের মাধ্যমে তোমরা বুঝিয়ে দিতে পারো। আমি তোমাদেরকে 40 লক্ষ টাকা পুরস্কার পাওয়ার একটা উদাহরণ গত এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম, এই উদাহরণটা এখানে দিয়ে তোমরা লিখতে পারো উত্তরটা। তারপরে আমি যে উদ্দীপকটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই প্রেক্ষিতে যদি আমি বলি যে মনোবিজ্ঞানের যে প্রথম যে কাজটা, প্রাইমারি স্কুলের শিক্ষক উনি কী করলেন? শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপর জোর দেন। ওনার যে কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়,
তাহলে আমরা এই উদ্দীপকের প্রেক্ষিতে কি বলতে পারি, এই কাজগুলো কোন শাখায় মনোবিজ্ঞান আলোচনা করা হয়? শিক্ষা মনোবিজ্ঞান যে শাখাটা রয়েছে সেই শাখায় আলোচিত হয়, তাই না শিক্ষার্থীরা? তো এখানে শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে কী ধরনের কাজ হয় এই বিষয়গুলো বলে এই উদ্দীপকের প্রেক্ষিতে ব্যাখ্যা করতে হবে। তারপরে দেখো যে দিয়া যে কোম্পানি কর্মসন্তুষ্টি এবং সঠিক কাজের মূল্যায়নের প্রেক্ষিতে কি দেখলো, যে উৎপাদনের পরিমাণ বেড়ে গেছে এই বিষয়টা দেখলো, এবং তাদের বন্ধু রবিন কী করলো, মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের নিয়ে সবসময় কাজ করতে থাকলো। তো এখানে বলা হচ্ছে যে দিয়া এবং রবিনের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। তাহলে কি এটা হচ্ছে একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন। তো আমরা কীভাবে বিশ্লেষণ করবো এটার উত্তরটা, যে দিয়া যে কাজটা করলো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং রবিন যে কাজটা করছে মানসিক সমস্যাগ্রস্তদের নিয়ে কাজ করছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুইটা কাজ, একটা হচ্ছে যে চিকিৎসা মনোবিজ্ঞানের অংশ, আর একটা কি আমাদের যে মনোবিজ্ঞানের আরেকটা শাখা হচ্ছে কি এটাকে কি বলে, শিল্প এবং সাংগঠনিক মনোবিজ্ঞান। এই দুইটা মনোবিজ্ঞানের বিভিন্ন দুইটা শাখাকে একসাথে উপস্থাপন করে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবেই আমরা প্রশ্নের উত্তর লিখতে পারবো। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে এই প্রথম অধ্যায়টা নিয়ে যে আলোচনা করলাম তোমরা মোটামুটি এখান থেকে বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি তোমাদের সাথে আরেকটা নতুন অধ্যায় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।